ঘটনাটা হয়েছিল যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে রেডি হতে থাকি। রেডি হওয়ার সময় চান করতে যাওয়ার আগে আমি আমার দুটো আংটি, দুটোই হীরের আংটি, আমি একটা একটা সরি একটা নীলার আংটি, একটা হীরের আংটি আর কি, এই দুটোই আম, আমি আমার বিছানার পাশে, বালিশের পাশে রেখে যাই চান করতে যাওয়ার জন্য। এবারে স্নান করে এসে যখন নাকি আমি ফিরি, ফিরে এসে আমার ফোন আসে আমার নাটকের দল থেকে যে দেরি হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসুন। এবারে এই তাড়াহুড়োর মধ্যে আমি ভুল করে জামা কাপড় পরে যখন বেরিয়ে যাই, দুটো আংটি আমার বিছানার পাশেই রয়ে যায়। এবং মূলত ভাবে বলে রাখি যে আমার বেডরুমটা একেবারেই একটি আলাদা বেডরুম, যেখানে কিন্তু কেউ ঢোকে না, মানে ওটা একদমই আমার আলাদা সিক্লুডেড একটা বেডরুম আর কি। একটা সিঙ্গেল খাট দেওয়া একটা বেডরুম আছে। এইবারে আহ আমি যখন বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পর আহ 14 মিনিট আমি গাড়ি চালানোর পর আমি রিয়েলাইজ করি আমার হাতে আংটিটা নেই। সেই মুহূর্তেই আমি আমার দারোয়ানকে ফোন ব্যাক করি। দারোয়ানকে ফোন ব্যাক করে বলি যে ইমিডিয়েটলি তুমি ওপরে যাও, ওপরে গিয়ে আমার বেডরুমে দুটো আংটি আমার মাথার কাছে পড়ে আছে, ওই দুটো তুমি তোমার কাছে রেখে দাও, আমি রাত্রিবেলা এসে তোমার থেকে নিয়ে নেবো। আমার দারোয়ান ওপরে যায়, গিয়ে আমাকে ফোন ব্যাক করে যে দাদা কোথায়, আংটি তো নেই এখানে। এবং বলে যে এই আমাদের দারোয়ান ঢুকে দেখে যে এই যে পরিচারিকা, যিনি আর কি বিগত জাস্ট 20-25 দিন আমাদের বাড়িতে কাজ করছে, একটা একটা এজেন্সি থ্রু দিয়ে, একটা আয়া সেন্টারের থ্রু দিয়ে ভদ্রমহিলা আসা আর কি। এই ভদ্রমহিলা আমার বিছানাটা ঠিক করছে, এবং আশ্চর্যজনক ভাবে সে কিন্তু বেড কাভারটা তুলে রেখেছে। এবার বেড কাভারটা তোলা, অথচ সে বলছে আংটিটা নাকি বিছানায় ছিল না। এদিকে আমি ঠিক আচ্ছা। 13 থেকে 14 মিনিট আগে আমি আংটিটা ওখানে রেখে গেছি। এইবারে আমার দারোয়ান এদিক ওদিক খোঁজা শুরু করে, হঠাৎ করে তার চোখে পড়ে যে বিছানার পায়ের কাছে ঠিক মানে বিছানার যে যে পাটা থাকে ওই দিকটাতে আহ, একটা আংটি রাখা আছে। তখন আচ্ছা। কিন্তু ওই ভদ্রমহিলা, ওই পরিচারিকা ঘরের ভেতরে। আচ্ছা, তো প্রেজেন্স ছিল এখানে। প্রেজেন্ট ছিল। এবারে ওকে। আমি এবারে ওই আমার দারোয়ান অবাক হয়ে তাকিয়ে বলে যে আরে এখন তো ছিল না এই জিনিসটা, এখানে কোথা থেকে এলো? তো ভদ্রমহিলা বলে যে এখানেই তো ছিল, আমি তো জানি না কোথায় ছিল, আমি তো এটা তো তুমি রেখেছো। উল্টে আমার দারোয়ানকে দোষ দেওয়া শুরু করে। তো দারোয়ান রেগে গিয়ে বলে যে একদম উল্টোপাল্টা কথা বলবে না, এক্ষুনি তুমি চাদরটা তুলেছো এবং পুরো বিছানাটা খালি ছিল, তখন কিচ্ছু ছিল না, আমি এসে দুবার দুবার তিনবার তিনবার করে দেখলাম বিছানাটা, আমি দেখতে পাইনি কিছু। অথচ হঠাৎ করে মাথা ঘোরানোর পরেই যখন এইদিকে আবার বিছানার দিকে মাথা ঘুরিয়েছি, দেখতে পাচ্ছি আংটিটা সুন্দর করে রাখা আছে। তো এটা কি করে হতে পারে, তো আংটিটা এলো কোথা থেকে? তো তাড়াতাড়ি করে আংটিটা তুলে নিয়েছে, তারপরে ও বলেছে দ্বিতীয় আংটিটা দাও। ও বলছে আমি কোনো আংটি দেখিনি, আর আমি এই আংটিও দেখিনি। তো আচ্ছা। আমার দারোয়ান বলেছে যে তুমি এই আংটি দেখোনি মানে, চোখের সামনে তো পড়ে আছে এই আংটি। বলছে না, আমি কোনো আংটি টাংটি দেখিনি। আচ্ছা, মানে এবারে দারোয়ান যখন আমাকে ঢুকেছিল তখন কোনো কিছুই ছিল না, তারপরে হঠাৎ করে দেখতে পায় আংটিটা। আংটিটা দেখা যায়, এবং ওই ওই একমাত্র ভদ্রমহিলা কিন্তু আমি বেরিয়ে যাওয়ার পর এই ভদ্রমহিলাই ওই রুমে ঢোকে এবং আচ্ছা, মানে পরিষ্কার ওরই করে। অ্যালাউড ছিল নাকি এরকম ওই কিছু? ওই একমাত্র অ্যালাউড ছিল আমার এই রুমটায় ঢোকার। ওকে। এই এইবার যেটা হয় যে এই এই আমার বাড়িতে দারোয়ান ওই আর কি মুহূর্তে কারা কারা ছিল? বাড়িতে তখন আমার দুটো বাচ্চা ছিল, আর আমার শাশুড়ি মা ছিল, আচ্ছা। আর একজন পরিচারিকা ছিল। আচ্ছা। মানে মানে এই পরিচারিকা ছাড়া অন্য একটি পরিচারিকা ছিল, কিন্তু সে স্নানে গেছিল। আচ্ছা। এবারে আম, সেও কি নতুন এ- না সে পুরনো? না না না, এরা দুজনেই, যে আমি দারোয়ান বলছি, আমার যে আরেকটি পরিচারিকা বলছি, দুজনেই 8 বছরের পুরনো লোক আমার। হ্যাঁ। ও আচ্ছা, ওকে। আচ্ছা। এবার তুমি বুঝতেই পারছো যে মানে মানে 8 বছর ধরে যারা বাড়িতে আছে তারা খুবই বিশ্বস্ত লোক, এবং দিনের পর দিন ওরা দেখেছে যে জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে, কিন্তু কোথাও কোথাও মিসিং হয় না আর কি। হুম। এবারে এই দারোয়ান আর কি আমাকে ফোন করে যে দাদা, এ তো আংটিটা তো আমি রিকভার করেছি একটা আংটি, আরেকটা আংটি ইনি তো দিতে চাইছেন না। তো আমি বলি যে ওনাকে আটকে রাখো, আমি আসছি, দরকার পড়লে আমি হরিদেবপুর থানায় আমি ফোন করছি। এই হরিদেবপুর থানা ফোন করছি শুনে তারপর আমি রেখে দিই ফোনটা। এই শুনে ভদ্রমহিলা বলে আমি এখানে থাকবো না, তো আপনারা বেকার আমাকে অপবাদ দিচ্ছেন, অকারণে অপবাদ দিচ্ছেন, আমার কাছে কিছু নেই, আমি কোনো আংটি জানি না, হেন তেন বলে এ সোজা গটগট করে বেরিয়ে যেতে চায়। তখন ভদ্রমহিলা কি করে শুনলো তোমাদের কথা, মানে ওই ইয়ে? স্পিকারই ছিল তো ফোনটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্পিকারে ছিল। হুম। এবার শোনাতে শোনাতে ও গটগট করে বেরিয়ে যেতে চায়, হন্তদন্ত হয়ে ধাক্কা ফাক্কা মেরে আমার দারোয়ানকে বেরিয়ে যেতে চায়। তখন ইতিমধ্যে আমার দ্বিতীয় পরিচারিকা, যে আমার পুরনো পরিচারিকা, সেও নেমে এসেছে এবং এই দারোয়ানও আছে। তো ওকে দুজনে মিলে ধরেছে যে তুমি এখন যেতে পারবে না, প্রথমে দাদা আসুক, বা দাদা এসে ডিসাইড করুক যে পুলিশ আসবে কিনা, তারপরে কথাটা হবে। এবার দুজনে মিলে আটকে ধরেছে। এই দুজনকে ধাক্কা ফাক্কা মেরে ভদ্রমহিলা এগিয়ে যেতে যায় সিঁড়ির দিকে, মানে পালানোর চেষ্টা করে। এমন সময় আমার কুকুরটি শুয়েছিল ঠিক সিঁড়ির সামনে, মানে যে জায়গাটা সিঁড়িটা নামছে ওই জায়গাটা। ও আচ্ছা। কুকুর, ও তো দেখতে পাইনি ওই তাড়াহুড়োর মধ্যে কুকুরটার গায়ে পা ফা দিয়ে শটাং ও
মানে একদম মুখের ওপরে গিয়ে পড়ে হচ্ছে ওই মার্বেলের ফ্লোরের ওপর, মানে মার্বেলের সিঁড়ির ওপরে। এবার সেই আচ্ছা সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে সে প্রায় 10-12টা সিঁড়ি ও গড়িয়ে পড়ে যায়, এবং তখন মোস্ট প্রবাবলি ওর মাথায় চোট লাগে হচ্ছে ওই গ্রিলটাতে, মানে সাইডের যে রেলিংটা থাকে সেই গ্রিলে চোট লাগে। আচ্ছা তাতেও সে কিন্তু থামা দেয়নি, সে চাতাল অব্দি পড়ে গিয়ে আবার সে দৌড় লাগাচ্ছে বাইরে বেরিয়ে যাবে বলে। তখন আমার পরিচারিকার এই দারোয়ান গিয়ে তাকে আটকায় এবং আটকে ওপরে তুলে নিয়ে আসে, হাত ধরে টেনে তুলে নিয়ে আসে। তো বলে যে তুমি এখন বেরোতে পারবে না যতক্ষণ না দাদা আসছেন। আচ্ছা আমার আস্তে আস্তে এইবারে এই ভদ্র মহিলা সাইকোর মতো পাগলামি শুরু করে, আমার আমার ঘরের মধ্যে যা ছিল সব জিনিস ছুঁড়ে ফেলে দিতে শুরু করে, এইসব সাইকোগিরি করা শুরু করে। এইবারে আহ, আহ, আমার আমার আর কি ওই জায়গাটা থেকে আস্তে আস্তে আরো 15-20 মিনিট লেগে গেছে। হুম এবার আমি আমি যখন এসে পৌঁছেছি, এসে দেখছি আমার পুরো ঘরটা ছারখার হয়ে আছে আর কি, মানে আচ্ছা কিচ্ছু নেই, মানে টেবিল ল্যাম্প থেকে শুরু করে আমার মানে বিভিন্ন জিনিস আর কি যেগুলো টেবিলের উপর থাকে সেই সব ছড়ানো, চারিদিকে যা তা কাণ্ড। ভদ্রমহিলা সব ছুঁড়ে মেরেছেন আর কি, এবং কি করছেন সাইকোর মতো মাথা পেটাচ্ছেন দেওয়ালের সাথে, মানে যা তা করছে আর কি, মানে একটা মানে সিন ক্রিয়েট করছে আর কি। এবারে আমি এসে ওনাকে হাত জোড় করে বলি যে দিদি, আমার আংটিটা খুব দামি আংটি এবং আমার ক্ষমতার বাইরের একটি আংটি আমি কিনেছিলাম, এবং সেটা এখনো ইনস্টলমেন্ট দিচ্ছি সেই আংটি, আপনি দয়া করে আমাকে দিয়ে দিন। হতেই পারে আপনার শরীরে একটা লোভ জন্মেছে বা আপনি দেখে প্রলোভিত হয়েছেন, হতে পারে, কিন্তু কোনো টেনশন নেই, আমি কোনো পুলিশকে জানাবো না, কিছু জানাবো না, আপনি খালি আমাকে আংটিটা দিয়ে দিন, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আংটিটা দিয়ে দিলে আমি আপনাকে কোনোভাবে থামাবো না, আপনি চলে যান। ভদ্রমহিলা আরো হাইপার হয়ে যায়, বলে আমি কোনো আংটি দেখিনি, কিছু দেখিনি, আপনারা কেন আমাকে অপবাদ দিচ্ছেন, হেন তেন। তো আমার দারোয়ান তখন কাউন্টার করে যে আপনার হাত থেকেই তো 2 মিনিট আগে আমি আংটিটা পেলাম, আপনি তো নিজের হাতে রাখছেন, এটা আমি দেখলাম, তো দেখেছি, তো তো আপনি কেন এই মিথ্যা কথাটা বলছেন। তখনও বলে না না, আমি কিছু আংটি রাখিনি, অস্বীকার করতে থাকে। আচ্ছা এইবারে আলটিমেটলি ভদ্রমহিলা বলে আমি বেরিয়ে যাব, আমাকেও ধাক্কাধাক্কি করা শুরু করে। যখন আচ্ছা আমরা সবাই মিলে ওকে ধরে ঘরের মধ্যে ঢোকাই এবং বসাই, আমি সঙ্গে সঙ্গে হরিদেবপুর থানায় ফোন করি। হরিদেবপুর থানা থেকে আমাকে বলে যে আমরা কিছুক্ষণের মধ্যেই লোক পাঠাচ্ছি। যিনি সাব ইন্সপেক্টর ছিলেন উনি বললেন আমি থানায় নেই, আমি থানায় পৌঁছে লোক পাঠাচ্ছি আপনাকে। এইবারে এই এই লোক পাঠাতে পাঠাতে আমাদের প্রায় ধরে নিই 20-25 মিনিট লেগে গেছে, কি আধ ঘন্টা, না 20-25 সরি 45 মিনিট মতো লেগে গেছে। আচ্ছা এবার ততক্ষণ খানিকক্ষণ ওকে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। তারপরে আমি আবার ঢুকি ওকে রিকোয়েস্ট করি যে দেখুন পুলিশ আসছে, কিন্তু আসলেও কিন্তু আমি তাদের ফেরত পাঠিয়ে দেবো যদি আপনি আমাকে আংটিটা দিয়ে দেন। আচ্ছা উনি আবার হাইপার হয়ে যান, আমাকে ধাক্কাধাক্কি করা শুরু করেন, হুম ধস্তাধস্তি। এবারে আমি তখন দেখলাম যে এটা তো মানে আমি সলভ করতে পারবো না, এটা আমার ক্ষমতার বাইরে, মানে আমি এতবার করে রিকোয়েস্ট করছি তারপরে যখন উনি শুনছেন না। ইতিমধ্যে পুলিশ এসে হাজির হয়। পুলিশ এসে আচ্ছা হাজির হয়, একটি লেডি পুলিশ আসে এবং দুজন এসআই আসে। এটা ঠিক আহ, টাইমিংটা কখন? এটা ওই 4টে নাগাদ হবে। হুম, আচ্ছা 4টে একটু আগে হবে, মানে এই মানে 4টের 10-15 মিনিট আগে হবে। এসে ওকে জেরা করে, জেরা করার পর কিছুতেই ও রাজি হয় না, কিছুতেই মানতে চায় না। ও বলে আমার কাছে নেই কিছু। তো লেডি পুলিশ অফিসার ওর বডি চেক করে, আমরা তখন ঘর থেকে বেরিয়ে যাই। লেডি পুলিশ অফিসার ছিল, উনি চেক করলেন, চেক টেক করে আলটিমেটলি কিছু পাওয়া গেল না ওনার বডি থেকে, কারণ উনি অন্য কোথাও সরিয়ে ফেলেছেন, ঘরের মধ্যেই অন্য কোথাও সরিয়ে ফেলেছেন। আমরা আবার জিজ্ঞেস করলাম যে দয়া করো। পুলিশ অফিসার ওনাকে খুব সুন্দর করে বোঝালেন যে দাদাকে বলে আমি তোমাকে 5,000 টাকার একটা পুরস্কার পাইয়ে দেবো, তুমি টেনশন করো না এবং তোমার এগেন্সটে কোনো কেসও করবো না, দাদাকে আংটিটা ফেরত দিয়ে দাও, এটা দামি আংটি তো, ফেরত দিয়ে দাও। আচ্ছা উনি তাতেও কোনোভাবে মানে রাজি হলেন না, উনি উনি একই কথা বলে চললেন যে আমার কাছে কিছু নেই। হুম এবারে আলটিমেটলি পুলিশ অফিসাররাও হাল ছেড়ে দিল। পুলিশ অফিসাররা বললো দাদা আপনি একটা এফআইআর করে দিন, হুম তারপরে দেখা যাবে যা হওয়ার, আপাতত ভদ্রমহিলাকে ছেড়ে দিন আপনি। আচ্ছা এবারে ওকে যখন পুলিশ এসে বলছে আমাকে ছেড়ে দিন, আমি তো আর কিছু বলতে পারি না। হুম তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে ছেড়ে দিচ্ছি, কিন্তু ও তো চলে গেলে তো আর আমি হদিশ পাবো না আংটিটার। তখন পুলিশ অফিসাররা আমাকে বোঝায় যে দেখুন উনি উনি তো, আমি বডি চেক করেছি, উনি তো বাইরে কোথাও নিয়ে যেতে পারেননি আংটিটা, কারণ উনি তো এতক্ষণ এই যতক্ষণ এই ঘটনা ঘটছে উনি তো বাড়ির বাইরে যেতে পারেননি, তাই কোথাও যদি লুকিয়ে থাকে আপনার এই আংটিটা, এই বাড়ির ভেতরেই কোথাও লুকিয়েছে। আচ্ছা আপনি ওকে ছেড়ে দিন। তো আমি আর কি বলবো, আমরা ছেড়ে দিতে বাধ্য হলাম। পুলিশরা থাকাকালীনই ও আস্তে আস্তে টুকটুক করে বেরিয়ে গেল। একটাই খালি ছোট্ট গন্ডগোল হয়ে গেল, ও যেই জামা কাপড় পরে এসেছিল, হুম ও আমাদের ছাদে একটা চেঞ্জিং রুম আছে, হুম সেখানে গিয়ে ও
অন্য একটা জামা চেঞ্জ করলো, চেঞ্জ করে বেরিয়ে গেল। এবার আমাদের একটাই ছোট্ট ভুল হয়ে গেল সবার দ্বারাই, সেটা হচ্ছে যে বেরোনোর সময় যে জামাটা পরে বেরোলো সেইটাকে আমরা চেক করতে মিস করে গেলাম, কারণ আমাদের মাথাতে আসেনি ও যে জামাটা চেঞ্জ করেছে পরে গিয়ে, চেঞ্জ করে বেরিয়ে গেল। আচ্ছা। তারপরে পুলিশরাও বেরিয়ে গেল। এই এই আমি ওই 4টে নাগাদ এফআইআর করলাম। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে না, না, আমি রাত একটা এক। তোমাকে আটকে একটু হুম জিজ্ঞেস করছি। এই পুলিশ থাকাকালীন ও যে রুমে চেঞ্জ করছে বা ওকে যে রুমটা হুম তোমরা দিয়েছো হুম মানে হুম চেঞ্জিং এর হুম জন্য, হুম। তোমরা কি কোনো রকম ভাবে সেই রুমগুলো মানে চেক করেছো থ্রু পুলিশ? না, ও তো আমার ঘরের মধ্যেই ওই পুলিশ, লেডি পুলিশ এসে ওর বডি চেক করলো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। হুম, তো আমরা তখন বেরিয়ে গেছিলাম, দরজা বন্ধ ছিল, তো লেডি পুলিশ যেহেতু ভেতরে ছিল। হুম, এবারে এবারে এইখানে ঘটনা শেষ হলো, এফআইআর হুম, করলাম আমি। হুম, এবারে যেমন যেমন প্রসিডিং হবে হবে। আমি হুম, তো আংটি পেলাম না। হুম, হুম, হঠাৎ করে রাত 11টা, সাড়ে 11টার সময় আমার কাছে ফোন আসে হরিদেবপুর থানা থেকে যে এরা কিছু লোক নিয়ে এসেছে আপনার এগেনস্টে কমপ্লেন করার জন্য, যে আপনি নাকি মেরেছেন। হুম, আমি বললাম যে আপনারা তো ছিলেন সামনে, হুম। আমি কোথাও মেরেছি কি আপনি দেখেছেন কি, বা আপনাদের চোখের সামনে কি দেখে মনে হয়েছিল যে মার খেয়েছে ও? তো বললো যে এখন কি করবেন বলুন, এখন ও তো কমপ্লেন লঞ্চ করছে, এবারে কিছু তো করার নেই, আমার কমপ্লেনটা তো নিতে হবে। আমি বললাম যে ঠিক আছে নিন তাহলে কমপ্লেন, আমি আর কি বলতে পারি। তো এই ওরা ওরা কমপ্লেন লঞ্চ করলো আর কি। এটা কি এই এফআইআর কপি না জিডি কপি? এইটা আমি ঠিক জানি না দাদা, কারণ হচ্ছে যে আমি তো ওই স্পটে ছিলাম না, ওরা রাত 11টা, সাড়ে 11টায় গিয়ে কি করেছে, হ্যাঁ। জিডি করেছে না এফআইআর করেছে আমি জানি না। এফআইআরও করতে পারে, জিডিও করতে পারে, যেটাই করুক। তো কমপ্লেন করেছে আর কি। এই হচ্ছে গল্প। এবারে ওই যেটা বললাম চোরের মায়ের বড় গলা, ও ফার্স্ট অফ অল হচ্ছে আমার প্রশ্ন নাম্বার ওয়ান, যদিও 4টের সময় মার খেয়ে থাকে কি 3টের সময় মার খেয়ে থাকে, তাহলেও 5টার সময় আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ও রাত 12টা অব্দি বাজলো কেন পুলিশ স্টেশনে যেতে? পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু, যেই জামাটা পরে এসেছিল সেই জামাটা পরে না বেরিয়ে গিয়ে এত মার যে খেয়েছে, সে কি জামা চেঞ্জ করার মতো মানসিকতায় থাকবে? সে জামা চেঞ্জ করে বেরোলো কেন? পয়েন্ট নাম্বার টু। পয়েন্ট নাম্বার থ্রি, ওই পার্টিকুলার ঘরটায় উনি ছাড়া আর কেউ ঢোকেন না। হুম, এবং যখন আমরা ফার্স্ট আংটিটা আমরা রিকভার করেছি, সেই সময় উনি একমাত্রই ঘরের মধ্যে ছিলেন। হুম। পয়েন্ট নাম্বার ফোর, উনি আমাদের কাছে একটি এজেন্সি থ্রু দিয়ে এসেছে, আমরা ওনাকে চিনি না অ্যাট অল। ওই এজেন্সির কাছেই ওনার আধার কার্ড থেকে শুরু করে ওনার যা ভেরিফিকেশন হয়েছে এজেন্সি করেছে, আমরা কিন্তু ওনাকে চিনি না। উনি আমাদের বাড়িতে 20-25 দিন কাজ করছেন। আচ্ছা। পয়েন্ট নাম্বার ফাইভ, ঠিক আজ থেকে 10 থেকে 12 দিন আগে আমার শাশুড়ির একটি সোনার চেন মিসিং হয়, কিন্তু আমরা কোনোভাবে কাউকে দোষারোপ করতে পারিনি, কারণ আমাদের কাছে কোনো এভিডেন্স ছিল না এবং আমার জানাও ছিল না কি হয়েছে। ও আচ্ছা, মানে পয়েন্ট উনি নাম্বার, আসার পর থেকেই এই বিষয়গুলো মানে একবার হ্যাঁ হ্যাঁ 10 হ্যাঁ দিন আগে হয় হ্যাঁ এবং হ্যাঁ আবারও এই হ্যাঁ, এবং বিষয়টা। আমরা তখন যেহেতু কোনো এভিডেন্স ছিল না, আমি কাকে জিজ্ঞেস করব? হুম, এটা জিজ্ঞেস পাওয়া গেছে, তখন কাকে জিজ্ঞেস করবেন আপনি? হুম, বাড়িতে তো আরো আরো দুজন আছে, একজন দারোয়ান আছে, আরেকজন আরেকটা পরিচারিকায় আছে, তো কাকে জিজ্ঞেস করবো আমি? তো হুম, এইবারে ফিক্সড পয়েন্ট হলো যে এই ভদ্রমহিলা মানে আমাদের মানে যখন নাকি আমরা পুলিশ স্টেশনের কথাটা বললাম, তখন উনি কেন পাগলের মতো বেরিয়ে যেতে চাইছিলেন বাড়ি থেকে? যার জন্য তো উনি হোঁচটকে পড়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেছেন, যার জন্য তো উনি চোটটা পেয়েছেন। এবার কেন আচ্ছা, উনি বেরিয়ে যেতে চাইছিলেন, মানে যদি তোমার মনে পাপ না থাকে তুমি কেন পালিয়ে যেতে চাইবে? বুঝতে পারছো? তো হুম, এই কতগুলো প্রশ্নর কিন্তু এখনো জবাব নেই। আচ্ছা, এবং একটা আংটি পাওয়া গেল, আরেকটা আংটি পাওয়া গেল না, যেখানে দুটো আংটি বিছানোর উপরে ছিল আর উনি বেড কভার চেঞ্জ করছিলেন, এটা কি হুম, করে সম্ভব? তো বুঝতে এই পেরেছি। কতগুলো প্রশ্নের কিন্তু জবাব নেই। এবারে আসল গল্পটা হচ্ছে, উনি বাড়ি যাওয়ার পর উনি হুম, ওনার পাড়ার লোক বা উনি ওনার উকিল বা উনি ওনার আশেপাশের লোকেদের সাথে ডিসকাস করেছে। আশেপাশের লোকেরা আইডিয়া দিয়েছে যে আপনিও একটা কমপ্লেন করুন। আপনি যেহেতু মহিলা, আপনার কমপ্লেনটা বেশ একটা জোরতোর একটা একটা সাপোর্ট পাবে এবং মানে আপনার কমপ্লেনটা অনেক বেশি গুরুতর হবে। এবারে কি হবে, সম্রাট মুখার্জি ফাঁপড়ে পড়বে, সম্রাট মুখার্জি আপনার কেসটা তুলে নেবে, যাতে আপনি ওনার কেসটা তুলে নেন। এবারে আপনি যেহেতু কেসটা মানে দুজনে দুজনের এগেনস্টে কেস করলে কি হবে, যার মানহানি হবে সে তো সবার আগে নিজের কেসটা তুলবে, হুম, মানে মানে যাতে যাতে ঝামেলা বন্ধ হয়। এবার উনি আর কি এই যে বিশাল একটা সময়, 5টার সময় উনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, হুম, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা,
উনি 7 ঘন্টা পর ওনার বোধগম্য হলো যে আমার আমার ব্যথা লেগেছে, আমার আমার আমাকে মারধর দিয়েছে, 7 ঘন্টা পর উনি 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 রিপোর্ট করতে গেলেন। ওয়াই? 7 ঘন্টা কেন লাগলো না? তো এই কতগুলো প্রশ্নের কিন্তু জবাব নেই আমাদের কাছে। এবং সবসময় আর্টিস্ট, অভিনেতা বা চেনা মুখ যারা, তাদেরকে সবসময় সফট টার্গেট করা হয় আর আমাদেরকে ভিলেন তৈরি করা হয়। আমার এখানে আমি প্রায় 5 লক্ষ টাকার একটি আংটি খুঁয়ে বসে আছি। খুবই আচ্ছা। সেন্টিমেন্টাল একটি আংটি ছিল, আমার ঠাকুরের পায়ে ছোঁয়ানো আংটি ছিল, সেটা কিন্তু আমি হারিয়ে বসে আছি। হুম। লসে কিন্তু আমি, এদিকে বদনাম আমিই হচ্ছি, আমার নামেই সব খারাপ কথা বলা হচ্ছে, এদিকে লস কিন্তু আমার হয়েছে। চোখের জল আমার ফেলা উচিত, দুঃখ আমার পাওয়া উচিত, কষ্ট আমার হওয়া উচিত, আর্থিক লস আমার হওয়া উচিত, সবকিছু আমার হওয়া উচিত, কিন্তু পুরো গল্পটা ওনার দিকে চলে যাচ্ছে। দাদা, তোমার এইটা কথা ধরেই একটা জিনিস আমি তোমাকে রেখে জিজ্ঞেস করছি যে তুমি যে এইমাত্র কথাটা বললে সফট টার্গেট হওয়াটা, বা বেশ কিছু জায়গা থেকে দেখা গেছে তার কিছু ছবি, এবং বেশ কিছু জায়গা দেখা মানে পড়াও গেছে যে আহ, মানে লাঠির বাড়ি এবং অ্যাসিড আনার কথা, এবং বিভিন্ন রকম ভাবে ব্রুটালি টর্চার করা, এবং আহ, মানে শরীরে বিভিন্ন রকম আঘাতের দাগ। হুম। এই বিষয় নিয়ে তুমি একটু কিছু যদি বলো। আমি তো এটাও পড়লাম যে পোর্টালটি লিখেছি কথাটি, যে বুটেরও নাকি দাগ আছে মুখে। আচ্ছা আপনি বলুন, লোকে বেডরুমে বুট পরে ঢোকে কি? আমি তো আমার বেডরুমে ঢুকেছি। বুট পরে ঢোকে, জুতো পরে কেউ ঢোকে বেডরুমে? নাম্বার 1। নাম্বার 2, অ্যাসিডই যদি আনতে হয় বা আমার যদি লাঠি আনতে হয়, তাহলে আমি পুলিশ ডাকতে যাব কেন? আমি তো প্রথম কাজ করেছি, পুলিশ ডেকেছি। আমি তো রাস্তা থেকে যখন ফিরছি, আমার বাড়ির দিকে ফিরছি, তখন আমি পুলিশ ডেকেছি। আমি পুলিশ ডাকতে যাবো কেন? তাহলে তো আমি নিজে এসেই তো পুরো পুরো প্রবলেমটা সলভ করতে পারতাম। আমি যখন রিয়েলাইজ করলাম যে এই আমার দারোয়ান বা আমার পরিচারিকাকে কোনোভাবে পাত্তা দিচ্ছে না, এবং আমি ঢুকেও রিয়েলাইজ করলাম যে আমাকেও পাত্তা দিচ্ছে না, উনি কিন্তু দেবেন না, জিনিসটা ঠিক করে নিয়েছেন। হুম। বা হয়তো ভয় পাচ্ছেন বলতে যে আমি চুরি করেছি, এটা বলতে ভয় পাচ্ছেন, যে কারণ বাই চান্স যদি ওনার সাজা হয় বা কিছু হয়, ভয় পাচ্ছেন। তো এবার সেই জন্যই কিন্তু উনি মানে ওই মানে ডিফেন্স মেকানিজমে চলে গেলেন, মানে উনি কিন্তু পালিয়ে যেতে চাইছিলেন ওই জন্য। বুঝতে পারছি কি বলছি? তো এইবারে এই যে আমি যদি আজকে অ্যাসিড আনতে বলি, আমি যদি আজকে আসল অ্যাসিড একটা মানে কি মারাত্মক জিনিস, সেটা আমি কি করে আনতে বলতে পারি আমি জানি না। নাম্বার 2 হচ্ছে লাঠি বা যদি আনতে বলি, তাহলে কিসের জন্য আনতে বলবো? মানে তাহলে তো পুলিশ এসে তো সেটা আর কি করবে? তাহলে তো পুলিশকে ডাকার দরকার নেই, তাহলে আমি তো বিচার করে দিচ্ছি। তো পুলিশ আসার পর ওকে যখন বারবার বারংবার জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার, কেন তুমি দিচ্ছ না, আরে দাদা পুরস্কার দেবে তোমায়, এত কিছু বললো, তারপরেও তো কিছু বললো না উনি। উনি তো এক জায়গায় যেমন মনস্থির করে বসেছিল, না বলবে, না নিয়ে নাই বলে চললেন। এদিকে কিন্তু প্রথম আংটিটা ওনার হাত থেকেই আমরা পেলাম। দাদা, এই জন্য কোনোভাবে তোমাদের বাড়িতে সিসিটিভির ক্যামেরা বা কিছু নেই? না না, ওইটাই আমার বিশাল বড় ব্লান্ডার। মানে আমার বাড়িতে এখনো সিসিটিভি বসানো হয়নি। মানে ওই সিসিটিভি বসানোর জন্য অনেকগুলো গ্যাজেটস এর দরকার, ধরুন ডিভিআর হুম। বক্স দরকার, হুম। হুম। একটা কম্পিউটার দরকার, একটা হুম। হুম। হার্ড ডিস্ক দরকার, এগুলো দরকার। এবার যেহেতু আমার বাচ্চারা খুব ছোট, হুম। এখনো কম্পিউটারের প্রয়োজন ঠিক বাড়িতে পড়ে না। আমার অফিসে যেহেতু কম্পিউটার আছে, আমি সকালবেলায় চলে যাই অফিসে, সেখানে বসেই সব কাজকর্ম করি, এখনো বাড়িতে কম্পিউটারটা লাগে না। তো ওই জন্য ওই সেট আপটা এখনো তৈরি করা হয়নি। কিন্তু এটা এটা যেমন আইন ওপেনার হলো, মানে আমার জন্য চোখ খুলে গেল আর কি। মানে হুম। এরপর থেকে আমার সিসিটিভি ডেফিনেটলি, মানে যত খরচাই হোক আর যাই হোক, সিসিটিভি একটা লাগাতে হবে। কারণ এরকম এরকম ঘটনা তো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এর আগে হয়নি কোনোদিন। এরকম ভয়াবহ ঘটনা, ছোটখাটো হয়তো জিনিস চুরি গেছে, ছোটখাটো জিনিস গেছে, কিন্তু এরকম ভয়াবহ লাখ লাখ টাকার মাল চুরি চলে গেছে। আমার যদি আমার দারোয়ানকে ফোন করতে আর 10টা মিনিট লেট হতো, হুম। আমার ওই শাশুড়ির চেনের মতোই কিন্তু এটা একটা রহস্য হয়ে রয়ে যেত। আর 10টা মিনিট যদি লেট হতো, যেহেতু একদম ঠিক সময় ফোন করেছে এবং আমার দারোয়ান ঠিক সময় ঢুকে ওকে হাতে নাতে ধরেছে, হুম। সেহেতু কিন্তু আমরা আজকে কিন্তু স্যাঙ্গুইন হয়ে, মানে ক্লিয়ার হয়ে এই দিকে এগোতে পারছি। এই যে 10টা মিনিট পরে হতো, ও যদি রুমটা থেকে পরিষ্কার করে বেরিয়ে যেত, আমরা কিন্তু আর কিচ্ছু বলতে পারতাম না। ও দাদা, ক্লিয়ার বলে দিত একটা যে প্রশ্ন না থেকে যায় আপনার কাছে আমার হুম জিজ্ঞেস করা, সম্রাটদা। হুম সেটা হচ্ছে যে বিভিন্ন পোর্টালে বিভিন্ন জায়গায় মানুষদের কমেন্ট যখন দেখা হয়, তখন হুম দেখা হয় যে আপনিই টার্গেট, কারণ আপনার মানে মানে আপনার পিছনে দেখতে গেলে আপনার নামে আগেও কেস ছিল,
এবং হুম হুম। এখনো আবার এই ব্যাপারটা উঠে আসছে। কি আচ্ছা, মনে আগের হচ্ছে? কেসটার কথা বলি, আগের অ্যাক্সিডেন্ট কেসটার কথা বলি। হ্যাঁ। আজকে আপনারা হয়তো অনেকে জানেন না, আমার এই 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 মাসে আবার একটা ডেট আছে এবং সেখানে আমি হয়তো জিতে যাব কেসটা। ফার্স্ট হচ্ছে, যেটা আমার নামে বলা হয়েছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হচ্ছে। হুম হুম হুম। আপনারা অনেকে জানেন না, এই ইন্টারভিউটার মাধ্যমে জেনে রাখুন যে আমার কিন্তু রক্ত পরীক্ষাতে এক ফোঁটাও অ্যালকোহল পাওয়া যায়নি, নাম্বার ওয়ান। আচ্ছা। নাম্বার টু, মাহিন্দ্রা কোম্পানি থেকে এসে আমার গাড়ির ফরেনসিক টেস্ট করেছিল, সেখানে কিন্তু মাত্র 52 কিলোমিটার পার আওয়ারে গাড়িটা চলছিল সেই দিন, সেটা প্রমাণিত হয়েছে। এইগুলো কিন্তু সব চার্জশিটে লেখা আছে। আচ্ছা। এবং এবং যতগুলো ধারা আমার এগেনস্টে দেওয়া হয়েছে সবকটা কিন্তু বেলেবেল ধারা, এবং সবকটাই খুব লো ধারা। আচ্ছা। কারণ পুলিশের কাছে কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এবং আমি যদি সেই দিন বাঁদিকে গাড়িটা না ঘোরাতাম, দুটো ছেলেই মারা যেত। তাই জন্য যাদের বাড়ি ভাঙা পড়েছিল তারা কিন্তু এখন আমার জন্য কি বলে উইটনেস দিতে রাজি আছে যে সেই দিন যদি সম্রাট মুখার্জি গাড়িটা বাঁদিকে না ঘোরাতো, আমাদের দেওয়াল না ভাঙতো, তাহলে কিন্তু দুটো ছেলে মারা যেত। উনি কিন্তু সেকেন্ডের মধ্যে প্রত্যুৎপন্ন মতিত্বতা দেখিয়ে সেকেন্ডের মধ্যে কিন্তু গাড়িটা বাঁদিকে ঘুরিয়েছিল ছেলেগুলোকে বাঁচানোর জন্য। আর আপনার কেউ জানেন না যে ছেলেগুলোর কিন্তু কোনো অ্যালকোহল টেস্ট হয়নি। ছেলেগুলোর যদি অ্যালকোহল টেস্ট হতো তাহলে কিন্তু ক্লিয়ার বেরোতো যে ছেলেগুলো অ্যাকচুয়ালি মদ্যপ ছিল, এবং তারা মোর দ্যান 70 কিলোমিটার পার আওয়ারে কিন্তু বাইকটা চালাচ্ছে। তো আচ্ছা। এইগুলো কি হয়, আমরা সফট টার্গেট হই, আমরা সবসময় সফট টার্গেট। অভিনেতা মানেই হচ্ছে সফট টার্গেট। চেনা মুখ মানেই গালাগালি দাও, চেনা মুখ মানেই হচ্ছে খারাপ লোক, চেনা মুখ মানেই চারটে বাজে কথা বলে দিতে পারবো খুব সস্তায়। আর যেহেতু কোনো টাকা লাগছে না কোনো খারাপ কথা বলার জন্য, মানুষ তো ফ্রিতে বাজে কথা বলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এইগুলো সব জানতে হবে, সেগুলো জানতে হবে। এবং আমি ডেফিনেটলি একটা, এই কেসটা জিতে যাওয়ার পর, মানে আমার এই অ্যাক্সিডেন্ট কেসটা জিতে যাওয়ার পর আমি ডেফিনেটলি একটা প্রেস কনফারেন্স ডাকবো, যেখানে সবাইকে আসল ঘটনাটা জানতে হবে। হুম। এবং এই ঘটনাটা তো একদমই মানে একটা ব্লাফ ঘটনা আর কি। এই ঘটনাটা তো জাস্ট আমাকে ব্ল্যাকমেল করার জন্য, যাতে আমি আমি আমার কেসটা তুলে নিই এই ভদ্রমহিলাটার থেকে। দাদা, একদমই ছোট দুটো প্রশ্ন শেষ করব। হুম। প্রথমত ময়নাদির বিষয়টা শুনে কি বললেন? ময়নাদি তো অবাক ফার্স্ট অফ অল, এবং ময়নাদি দুয়ে দুয়ে চার করলেন, কারণ ময়নাদি আমাকে খবর দিয়েছিলেন যে ওনার মায়ের যে হাতটা মিসিং। হুম। এবং ময়নাদি তখন দুয়ে দুয়ে চার করলেন যে তার মানে এই মেয়েটি ঢোকার পর থেকে কিন্তু এই মিস্টিরিয়াস ঘটনাগুলো হচ্ছে। এবং মানে ময়নাদি তো মানে মানে রাত্রিবেলা, মানে এখন যখন আর এই নিউজ ফিউজ উল্টো পাল্টা নিউজ বেরোচ্ছে, তখন তো অবাক, আকাশ থেকে পড়েছে। কারণ ময়নাদি ছিল না তখন বাড়িতে, ময়নাদি শুটিং এ ছিল। হুম। অবাক, আকাশ থেকে পড়েছে। যে আমি, বিশ্বাস করুন, আমি আমার ছেলেদের গায়ে আজ অব্দি হাত ওঠাইনি, আজকে আমি আমার ছেলেদেরকে আজ অব্দি বকা দিইনি। তো সেই লোক ধরে মানে ওই একটা একটা প্রায় কত বয়স হবে ভদ্রমহিলার, বলে 45 বছর বয়স হবে কি 50 বছর বয়স হবে, তাকে ধরে আমি মারবো? এটা হয়? এই জন্য এই মানে মানে ময়নাও সিমিলারলি হতচকিত আর কি। বুঝতে এবারে পেরেছি। যা হয় আর কি, মানে বললাম হুম যেটা, আমরা হুম হচ্ছি হুম সফট পাঞ্চিং ব্যাগ। হুম। মানে বাজে কথা বলতে পারলে লোকে খুব খুশি হয় আর কি, কিন্তু তা নয়। আম, আমি প্রচুর সমাজ সেবামূলক কাজ করি, সেটা কোনোদিনও আপনারা জানতে পারেন না। কারণ আমি বিশ্বাস করি যে তুমি যদি মানুষের জন্য কাজ করো এবং সেটাকে যদি ফলাও করে নিউজ পেপার বা ম্যাগাজিন বা পোর্টাল বা নিউজ চ্যানেলে বলতে থাকো, তাহলে সেটা কিন্তু কাজ রইল না, সেটা তাহলে ধান্দা হয়ে গেল। আমি প্রচুর কাজ করি, আপনারা সেটা জানেন না, সমাজের হুম। হয়ে কাজ করি কিন্তু। তো সেই জন্য আহ, মানে এই কথাটাই জন্য বললাম যে অনেকে জানে না বলে আর কি, এবং আমরা জানাই না বা আমরা লুকিয়ে রাখি বলে। তো আচ্ছা। আহ, এইটা হলো ব্যাপার। এবারে দাদা, মানে আরো মানে দর্শক আর কি, বা শ্রোতারা আর কি এ করবে, বুঝবে আর কি কোনটা সত্যি কোনটা মিথ্যে, এবং আদালত বলবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। একদমই শেষ প্রশ্ন করবো একসঙ্গে দুটো প্রশ্ন করে, সেটা হচ্ছে কোন কোন ধারায় আপনার নামে মামলা করা হয়েছে? এক, না, আপনি। সেটা আমি জানি না, কারণ আমার কাছে তো নোটিশ আসেনি। আচ্ছা। আর যেহেতু আপনি অভিনয় ছাড়াও বিভিন্ন রকম ব্যবসার সাথে জড়িত, আপনার সঙ্গে প্রচুর মানুষ কাজ করেন, তো তারা এইসব নিউজ পাওয়ার পর তারা কতটা ভীত, বা তারা কতটা? তারা তার দুঃখিত, ভীত কেউ নয়। আমিও কিছু ভীত নই, আমি ভীত হই না, আমি কোনো বাজে কাজ করি না বা ভুল কাজ করি না, তাই ভীত হওয়ার কোনো প্রশ্নই নেই আমার। আমি কোনোদিনই ভীত ছিলাম না। আমি অ্যাক্সিডেন্ট কেসটার সময় আমি জবাব দিতে পারিনি, কারণ আমি পুলিশ কাস্টাডিতে ছিলাম বলে। আজকে আমি বাইরে আছি বলে আমি জবাবটা দিতে পারছি। তো আমি ভীত কোনো সময় নেই, আর আমার চেনাশোনা আশেপাশের লোকও কেউ ভীত নয়।
আমরা আমরা ভুল কাজ করেছি নাকি? আমার বাড়ি থেকে আমার জিনিস চুরি গেছে, আমি সেটা প্রমাণ দেখেছি, আমি সেটা ফেরত পেতে চাইছি, আর দোষী আমি, ভীত আমি হব? কিন্তু আচ্ছা, দেশের আচ্ছা আইন, মানে যে লোকটা চুরি গেল, যে লোকটার ক্ষতি হলো, সেই ভীত থাকবে? ভীত তো তার থাকা উচিত যে নিয়েছে জিনিসটা। আমরা কোনোভাবে ভীত নই। আমাদের দুঃখিত যে এরকম ভুল নিউজ কি করে বেরোয়, এবং আমরা যেখানে মিডিয়াকে জানি আমাদের চতুর্থ স্তম্ভ আমাদের সমাজে, সে একটি চতুর্থ স্তম্ভ এতটা ইরেসপন্সিবল হয়ে কি করে নিউজ করে, সেটা আমার কাছে অবাক লাগে। সবসময় দুপক্ষের কথা শুনে তারপরে তো নিউজ করা উচিত। দাদা, সরকার বদলেছে, তার সাথে সাথে আপনার মানে কি বলবো, মানে সরকারের বলবো না, প্রশাসনের থেকে কি আশা করছেন, আর সাধারণ মানুষের থেকে আপনি কি আশা করছেন, এটা বলে শেষ করবো। দেখুন, আমি একটি সংস্থা চালাই, এবং একটি নয়, অনেক রকমের সংস্থা চালাই আমি। হুম, আমাকে সবসময় যে গভর্নমেন্ট আসে তার সাথে কাজ করতে হয়, কারণ যখনই আপনি একটা সংস্থা চালাবেন, তখন প্রশাসনিক সাহায্য সবসময় লাগে। হুম, সাহায্য মানে আর্থিক সাহায্যের কথা বলছি না, বিভিন্ন ধরনের সাহায্য লাগে। তো হুম, আগের প্রশাসন আমাকে হেল্প করেছে, এই প্রশাসন আমাকে হেল্প করবে আমি বিশ্বাস করি, এবং সিপিএম যখন ছিল সেই প্রশাসন আমাকে হেল্প করেছিল। হুম, আমার স্কুলটা বা আমার সংস্থাটি 32 বছরের পুরনো একটি সংস্থা। হুম। আমার সংস্থাটা সিপিএম এর আমল দেখেছে, তৃণমূলের আমল দেখেছে, এবং বিজেপির আমলও দেখছে। তাই আমি সবসময় বিশ্বাস করি যে যারা কর্মসংস্থান তৈরি করছে, আমাদের মতো লোকেরা যারা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে বিভিন্ন মানুষদের কাজের কর্মসংস্থান করে দিচ্ছে, তাদেরকে সবসময় প্রশাসন সাহায্য করেই থাকে, হুম। আমাকেও করবে। আমি ভীষণই আশাবাদী সেই বিষয়ে। আর আপনার মানুষ, আপনার ফ্যানেদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমার ফ্যানেরা আমাকে ভালো করে চেনে। তারা ভালো করে জানে আমি কে। আমার ছাত্রছাত্রীরা ভালো করে জানে আমি কে। আমি খুব স্পষ্ট বক্তা। আমি কোনো সময় মানে হোয়াইট কে হোয়াইট বলেছি, সাদাকে সাদা বলেছি, কালোকে কালো বলেছি। আমি কোনো সময় মানে মিথ্যার আশ্রয় নিইনি, কোনো সময় কোনো ভুল কথা বলিনি, এবং আজকেও সেই ভুল কথা বলছি না বলেই আমি এতটা দৃঢ় চেতা হয়ে বলতে পারছি, এতটা দৃঢ় গলায় বলতে পারছি, এত ক্লিয়ার কাট বলতে পারছি। এবং বললাম, আবার রিপিট করছি, আমি ভয়ভীত নই, বা আমার লোকজনও ভয়ভীত নয়, আমার এমপ্লয়িরাও ভয়ভীত নয়, আমার ছাত্রছাত্রীরাও ভয়ভীত নয়। ভয়ভীত তারা থাকবে যারা চুরিটা করেছে, যারা অপরাধ করেছে। যাদের সাথে অপরাধ হয়েছে তারা যদি ভয়ভীত হয়, তাহলে তো মহা মুশকিল। অনেক ধন্যবাদ সম্রাট দা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।